প্রথমত হলো যে জামাত এবং বিএনপির এই মুহূর্তে পার্লামেন্টের ভিতরে তাদের যে প্রতিযোগিতা এবং পার্লামেন্টের বাইরে তাদের যে হাকডাক যা কিছু হচ্ছে, লোকজন মনে করছে এগুলো সবই ম্যানেজড, কিছু করা দরকার তাই তারা করছে। অবস্থা দৃষ্টিতে তারা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এটা হচ্ছে, কিন্তু একটা রিয়েল যে বিরোধী দল, সেরকম বিরোধী দল জামাত ওইভাবে হবে এটা পাবলিকের মধ্যে এখনও সেই পারসেপশনটা হয়নি। পাবলিক যেটা মনে করছে যে আওয়ামী লীগের জমানাতে, তারও আগে এরশাদ জমানাতে যেমন একটা গৃহপালিত বিরোধী দল ছিল, এখন সেই গৃহপালিত বিরোধী দলটা যেন সরাসরি জামাতের ঘাড়ে না আসে। তাহলে কিছু অভিনয় করা দরকার, কিছু বস্তুগত বিষয় থাকা দরকার, কিছু প্র্যাকটিক্যাল বিষয় থাকা দরকার, যে বিষয়গুলো নিয়ে সরকারের সাথে দ্বিমত পোষণ করতে হবে। তো সেই কাজগুলো তারা করছে। কিন্তু বিএনপির মতো এত বড় একটা বৃহৎ দলের সঙ্গে পার্লামেন্টের ভিতরে বা বাইরে তারা যে ফাইট করবে, যুদ্ধ করবে, সেজন্য তাদের যে টেকনিক্যাল নো হাউ, এখনও পর্যন্ত জামাতের যারা লোকজন আছে পার্লামেন্টে কী করে কথা বলতে হয়, কী করে প্রশ্ন স্থাপন করতে হয়, কী করে একটা বিল পাস করতে হয়, এই জিনিসগুলো এখনও পর্যন্ত তারা শিখে উঠতে পারেনি এবং এটা ধরেন 2-3 বছর সময় লাগবে, সাধারণত এর আগে হবে না কার্যপ্রণালী বিধি অনুযায়ী। এরপরে জামাতের যে ফেজগুলো আছে, এই ফেজগুলো ঠিক বিএনপিতে যারা মানে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছেন তাদের সঙ্গে গিয়ে ওইভাবে বার্গেনিং করবে, ওইভাবে তাদের সাথে বিতর্ক করবে এবং দেশবাসী সেই বিতর্ক শুনবে। আমি কিন্তু প্রথমে যে জিনিসটা বলছিলাম যে পার্লামেন্ট বলেন, রাজনীতি বলেন, মন্ত্রিপরিষদ বলেন, এই বিষয়গুলো নিয়ে জনগণের মধ্যে একটা আগ্রহ থাকতে হবে, ইয়েস দে আর আওয়ার লিডার। কিন্তু ওই পার্লামেন্টে এমন সব দৃশ্য দেখছি, এমন সব কথাবার্তা শুনছি, যে কথাবার্তা শুনে মনে হচ্ছে দে আর নট আওয়ার লিডার, তারা আমাদের নেতা হতে পারে না। বরং এখানে অনেক মানুষ এমন সব কথাবার্তা বলছে যেটা একেবারে আমাদের প্রান্তিক যারা জনগণ, এমনকি যারা রিক্সা চালক, তারাও সেগুলো নিয়ে ট্রল করছে যে এটা একটা কথা হলো নাকি। এই মানে একেবারে টপ টু লো এখানে যে সমস্ত লোকজন আছে, বড় বড় মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য, তরুণ, তাদের অনেকের কথা নিয়ে একেবারে সাধারণ মানুষ কিন্তু ট্রল করছে। ফলে পার্লামেন্টের যে আকর্ষণ, পার্লামেন্টের দেখা শোনা, কথাবার্তা বলা, এই জিনিসগুলো এখন নেই। দ্বিতীয়ত হলো যে সরকারের হাতে যেমন খুব চমক সৃষ্টি করা কিছু কাজ সে করলো, এবং প্রত্যেকটা কাজের জন্য তো আসলে টাকা লাগবে। এখন যেমন আগে সরকার বললো যে ঠিক আছে আমরা দ্বিতীয় পদ্মা সেতু করবো, ইটস এ ভেরি গুড ডিসিশন, কিন্তু সেই কাজ করার জন্য তাদের টাকা লাগবে। আমরা এক্সপ্রেসওয়ে যেটা হয়েছে তার সেটা বড় এক্সপ্রেসওয়ে, আমরা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরোটা একটা এক্সপ্রেসওয়ে করবো। তো এইরকম যে জিনিসগুলো মানুষকে খুব আকর্ষণ করে ফেলবে যে মাই গড, দিস ইজ গভর্নমেন্ট, দে ক্যান ডু ইট। কিন্তু তারা বলছে আমরা খাল কাটবো, তারা বলছে আমরা গাছ লাগাবো। আরে এটা তো একটা শিশুও পারে, কোদাল দিয়ে খাল কাটা, তারপর শেষে কাছি দিয়ে সুন্দর করে খুঁচাই সেই গাছ লাগানো, এই সমস্ত, বা অসংখ্য কার্ড, আমরা শুধু কার্ড দেবো, হেলথ কার্ড দেবো, ওটা দেবো। কিন্তু পৃথিবীতে অনেক এগিয়ে গেছে। আপনাকে যদি একটা আপনার যে ভোটার আইডি কার্ড আছে, সেই ভোটার আইডি কার্ডের মধ্যে আপনি শুধু তথ্য সংযোজন করবেন, নাথিং মোর। সেখানে ওই তথ্যতে আপনি কার্ড দেওয়ার সাথে সাথে আপনি নিজে জানবেন যে আপনার ফ্যামিলি কার্ডের কী ফ্যাসিলিটিস আছে, হেলথ কার্ডের কী ফ্যাসিলিটিস আছে, এই জিনিসগুলো দেওয়া যেতে পারে। আপনার এতগুলো কার্ড দরকার নেই। কিন্তু সরকার যে কাজগুলো বলছে তাতে অবস্থা মনে হচ্ছে যারা কার্ড ছাপায় তাদের একটা ভালো ব্যবসা হবে। কোনো একটা কোম্পানিকে দেওয়া হলো যে তুমি 50 লাখ হেলথ কার্ড ছাপিয়ে দাও, ইট উইল বি গুড বিজনেস, কিন্তু ওইটার কোনো ইম্প্যাক্ট হবে সোসাইটিতে এখনও পর্যন্ত আমরা এই জিনিসগুলো আমাদের জনগণের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেনি। মানে সরকার তার এগুলো তো তাদের অঙ্গীকার ছিল, এবং এই অঙ্গীকারের ভিত্তিতেই তো তারা ম্যান্ডেট পেয়েছে এবং ভোটও পেয়েছে, 2/3 শাসনও পেয়েছে। বাস্তবতা হলো যে আমাদের দেশের মধ্যে এখন পাবলিকের যে সেন্টিমেন্ট এবং আমাদের যেটাকে বলা হয় পাবলিক কনসাসনেস, এটা এমন হয় না যে মানুষ 31 দফা দেখে, 7 দফা দেখে, বিভিন্ন দফা দেখে টু দি পয়েন্টে বিচার করে বিশ্লেষণ করে তার ভিত্তিতে কেউ ভোট দেয়। আর যারা এই কাজগুলো করতে চায় বা বলতে চায় তারাও যে খুব গবেষণা করে এই জিনিসগুলো করে, আমি অন্তত এখন পর্যন্ত দেখিনি। যেমন আপনি ধরেন যদি খাল কাটার কথাই বলেন, আমি এখন ফার্স্ট ডে থেকেই সমালোচনা করছি যে বিএনপির এই খাল কাটার প্রকল্পটি সুবিবেচনা প্রসূত নয়। এখন আপনি কোথায় খাল কাটবেন যেখানে পানির যে লেভেল অন অ্যাভারেজে 40 ফিট 50 ফিট নিচে চলে গেছে, তা আপনি তো 50 ফিট গভীর করে কোথাও আপনি পাবেন না। 2 নম্বর হলো যে আমাদের যে খালগুলো অ্যাবান্ডেন্ট হয়ে গেছে,
এই ঢাকা শহরে বলেন বিভিন্ন জায়গাতে, আপনি সেখানে যদি 50 ফিটও গভীর করে দেন, আপনি সেখানে পানির প্রবাহ রাখতে পারবেন না। ফলে এখানে শুধুমাত্র যে জিনিসটা দরকার, ড্রেনেজ সিস্টেমটা আমাদের উন্নত করা দরকার, আর হলো রিজার্ভ, পানির যে রিজার্ভ সিস্টেমটা সেগুলো দরকার। আর অন্যদিকে অনেকে বলছেন যে খাল খননের চাইতে অনেক বেশি জরুরি হচ্ছে নদী খনন। নদী খনন এবং নদীর তীর সংরক্ষণ করা আমাদের দেশের জিনিসগুলো, যেগুলো নেদারল্যান্ড, আপনি তো নেদারল্যান্ডে গেছেন, যে সমুদ্র পৃষ্ঠের চাইতে তারা একটা নিচু দেশ, কীভাবে তারা ওয়াটার ম্যানেজমেন্ট করেছে। তা আমাদের দেশের আসলে এই মুহূর্তে যেটি দরকার সেটা হল ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড মানে রিভার মরফোলজি। সেই রিভার মরফোলজি সম্পর্কে সরকারের পক্ষ থেকে মানে কোনো বক্তব্য নেই, যে হোয়াট ইজ রিভার মরফোলজি। মানে পানি উন্নয়ন বোর্ডের যে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, সেখানে একটা ইঞ্জিনিয়ার আছে, চিফ ইঞ্জিনিয়ার, রিভার মরফোলজি ডিপার্টমেন্ট, এই সম্পর্কে সরকারের কোনো বক্তব্য নেই। এই যে পদ্মা নদী আমাদেরকে কীভাবে সর্বনাশ করছে, যমুনা প্রতি বছর কীভাবে সর্বনাশ করছে, এমনকি তিস্তাতে মানে পুরো সময়টাতে পানি থাকে না, আর বর্ষাকালে এসে দানব হয়ে যায়, রীতিমতো দানব হয়ে যায়। এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার জন্য যে রিভার মরফোলজি দরকার, এইটাই এই মুহূর্তে আমাদের খুব বেশি দরকার। কিন্তু তা না করে আমাদেরকে খাল কাটতে হবে, এবং তাও কোদাল দিয়ে খাল কাটতে হবে। একটা প্রধানমন্ত্রী বোঝার চেষ্টা করেন, একজন প্রধানমন্ত্রী তিনি ছুটে গেলেন তার দলবল নিয়ে গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে, সেই আগের সে 70-এর দশকের কোদাল একটা হাতে নিয়ে সে মাটি কাটছেন, আর একজন মাথায় করে সেই মানে 60-এর দশক 70-এর দশকের মতো করে মাটি মাথায় করে নিয়ে অন্য জায়গায় নিচ্ছে। এই দৃশ্য দেখতে কেমন লাগে? এই সিনেমা তো এখন চলে না। আপনি এখন রূপবান, একসময় বাংলাদেশের খুব মানে যাকে বলে সুপার ডুপার হিট ছিল, এখন সিনেমা হলে রূপবান আনেন, কেউ দেখবে না। এখন সুপার হলে আপনাকে জেমস বন্ড লাগবে, এই রূপবান সিনেমা কেউ দেখবে না। একটা সময় আমরা সেই দেখলাম যে 7 ভাই চম্পা সিনেমা দেখে কত মানুষ কেঁদেছি। এখন 1976, 77, 78 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কাজগুলো ছিল, ওই জমানার জন্য সেটা ওকে ছিল। বাট এখন সেই কাজগুলোকে স্বপ্ন ধারণ করে বিএনপি যে কাজগুলো করছে, এটা আমি পার্সোনালি প্রথম দিন থেকে মনে হচ্ছে যে এটা সরকারের জন্য একটা মানে ব্যাড প্র্যাকটিস, এবং এটা সরকারকে যাকে বলে কোনো রকম বেনিফিট দেবে না। একইভাবে আপনি চিন্তা করুন যে এই যে বিভিন্ন কার্ড করা হচ্ছে, ফ্যামিলি কার্ড, এটার 2 পয়সার মূল্য নেই। আমি 5টা বছর সরকারের সঙ্গে ছিলাম, শেখ হাসিনার অসাধারণ একটা সুন্দর প্রকল্প ছিল, একটি বাড়ি একটি খামার। এর চেয়ে ভালো প্রকল্প হতে পারে না, কিন্তু একটা 1% তার এখানে কোনো আউটপুট আসেনি। একটা বাড়ি হবে, গরিব মানুষকে একটা বাড়ি দেবে, সেখানে একটা খামার করার জন্য টাকা দিবে, প্রায় 1 লক্ষ টাকা বাজেট ছিল, সব 100% লুটে ফুটে সবাই খেয়ে ফেলেছে। তো ওটা ওই প্রকল্প বাদেতে সেখানে এই যে বিভিন্ন ফ্যামিলি কার্ড বা যা কিছু দেওয়া হচ্ছে, এগুলোতে একজনকে 2000, 3000, 2500 টাকা দিচ্ছেন, এই জমানাতে দিয়ে একটা কার্ড দেওয়া হচ্ছে। এটা এবং গ্রামে মেম্বার বলতেছে ঠিক আছে তোমাকে আমি একটা কার্ড এনে দেবো, বা 6 মাসের টাকা আমি খাবো। এরকম অসংখ্য ঘটনা এখন জানাজানি হচ্ছে। ফলে এই অনুৎপাদনশীল যে বিষয়গুলো নিয়ে সরকার এই মুহূর্তে যা কিছু বলছে, এটা তাদের আত্মতৃপ্তি হতে পারে যে আমরা কমিটমেন্ট করেছি, আমাদের 21 দফার মধ্যে আছে, আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করেছি। কিন্তু এটা দিয়ে তারেক রহমান সাহেব বলেন, বিএনপি বলেন, সরকার বলেন, তাদের কারোর ব্যাপারে জনগণের ওইরকম একটা আগ্রহ বা আশাবাদ তৈরি হচ্ছে না।